রে? আমি সবকিছু এরকম বাজে দিকে ঠেলতে চাইনি, বিশ্বাস কর। আমি জাস্ট বাধ্য হলাম এই পরিস্থিতির চাপে। কমপ্লেনটা কি করা হয়ে গেছে? হ্যাঁ, আমাকে পড়তে হবে রেশমি, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে হবে, সেটা নিয়ে এগোতে হবে। এখন তো সবে সেকেন্ড সেমিস্টার, এখনো তো অনেক দিন বাকি আছে। আমাকে আরো অনেক শক্ত হতে হবে, নাহলে আমি টিকতে পারবো না। তবে তুই যা করেছিস একদম ঠিক করেছিস। জানিস তো রেশমি, আমি একটা জিনিস বুঝেছি, আজকালকার মানুষরা এই চুপ করে থাকা, সহ্য করে নেওয়া, এটাকে দুর্বলতা ভাবে। আমার নিজেকে বদলাতে হবে, অনেকটা বদলাতে হবে। এটাই হয়তো আমার লাইফের সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি তো চিরকালই ভীতু, ভয় পেতে পেতে একদিন দেখছি যে সবাই তো আমাকে ভয় দেখাচ্ছে। তোকে আর কেউ ভীতু বলবে না মেঘ। তবে আমি এখনো বিশ্বাস করতে পারছি না জানিস, যে সৌরনীল স্যার তোকে ওই কথাগুলো ওইভাবে বললেন। জানিস রেশমি, সেই ওই পাসপোর্টের ব্যাপারটা নিয়ে যখন তোর দাদার কাছে গেছিলাম, আমার ফিরতে ওই ঘন্টাখানেক লেট হয়ে গেছিল। সেটা নিয়ে আমাকে বাড়ির সবাই জিজ্ঞেস করছিল যে আমি কোথায় গেছি। আমার না কেমন একটা জেদ চেপে গেছিলো যে আমি বলবো না আমি কোথায় গেছি। কেন বলবো? বাড়ির বাকিরা যখন কোথাও যায় তখন কি অন্যদের বলে যায় যে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? তাহলে আমি কেন বলে যাব বলতো? আর বাকিদের যদি 1-1.5 ঘন্টা লেটও হয়, তারা তো এত জবাবদিহি করে না, তাহলে আমি কেন করব? ওই বাড়ির সবাই আমার থেকে এই এক্সপেকটেশনসটা রাখবে যে আমার জীবনটা একটা খোলা খাতার মতন হবে। সবাই পড়বে, দেখবে, মন্তব্য করবে, আলোচনা করবে, কমেন্ট করবে। আমার খুব অদ্ভুত লাগে জানিস তো মেঘ, এরকম একটা এডুকেটেড ফ্যামিলি। তাতে আর কি, আমাদের মনের মধ্যে অন্ধকারগুলো তো আমরা নিজেরাই লাগানো, আমরাই সেটাকে ছড়িয়ে দিই। আর এই যে ইগো জিনিসটা, এটা একটা মারাত্মক জিনিস জানিস তো। যখন এই ইগোতে আঘাত হয় তখন শিক্ষা দিয়ে তৈরি করা মুখোশটা না খুলে পড়ে যায়, তখন ওই ভেতরের ফিউডাল আমিটা বেরিয়ে আসে। আর জানিস, আমি সেদিন রাতে ওদের বলিনি আমি কোথায় গেছিলাম। ওরা ভাবছিল যে আমি নাকি আমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছি, তার সঙ্গে সময় কাটাতে গেছি। সেটা নিয়ে আমার দিকে বাড়ির প্রত্যেকে নোংরাভাবে আঙুল তুলেছে। ইভেন নীলও ওদের সাথে দাঁড়িয়ে আমাকে সন্দেহ করেছে, একই কথা বলেছে। এসব তুই কি বলছিস মেঘ? রেশমি, ওর মধ্যে না দুটো মানুষ বাস করে, দুটো নীল বাস করে। একজন যে ভালোবাসে, আরেকজন যে ঘৃণা করে, সন্দেহ করে। এতটুকু ইনস্টিগেশনে যে অদ্ভুতভাবে বিষোদ্গার করতে শুরু করে। আর যখন ও নিজের ভুল বুঝতে পারে না, তখন কিভাবে যে আমার কাছে এসে মাপ চায়, বারবার চেয়েছে। কিভাবে যে চায় তখন মাপ, তখন পরে আর নিজেও বিশ্বাস করতে পারে না। আর যেভাবে তখন ও কথা বলে না আমার সঙ্গে, নিজের ইগো একেবারে বিসর্জন দিয়ে আমার কাছে মাপ চায়, আমাকে ভালোবাসে, তখন না ওটা ইগনোর করা খুব মুশকিল হয়ে যায়। আর ইগনোরটা করা যায় না জানিস তো। আমার মনের মধ্যে তো ওর প্রতি একটা ভালোবাসা আছে, সেটাই তখন সব কিছু ভাসিয়ে দেয়। আমি তোকে মাপ করেছি, বারবার করেছি, আবার যখন ও নিচে নেমে যায়, আমাকে সন্দেহ করে, তখন কিভাবে যে আমার দিকে তাকায় আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না। এই দুটো নীলের মধ্যে দম ছুটছোটা না আমি আর পারছি না। বাড়িতে সব বলেছিস? মাকে তো জানিস, শুধু দিদিভাইয়ের কথাই বিশ্বাস করে। আর দিদিভাই, বাপই জানে সব। এখন কি করবি ঠিক করেছিস? এখন কি করব জানি না, তবে এইটুকুই ঠিক করেছি যে ওই বাড়িতে আমি আর ফিরব না। ডিভোর্সের দিকে যাবে? সেটা ইনএভিটেবল, অবশ্যম্ভাবী। নীল ডিভোর্সের কাগজ পাঠাবে বলেছে। আর তোর মাথায় লাগাই বদনাম? মানে
কলঙ্ক? সেও কালো আর মেঘও কালো। আমার মাথায় আলাদা করে আর কি কলঙ্ক দেবে? আর এমনিও আমি ওসব বদনাম টদনাম নিয়ে অত বড় না, সত্যিটুকু সঙ্গে নিয়ে লড়ে যাব। আমি জাস্ট চেষ্টা করেছিলাম গিনিকে বাঁচাতে। আর আমি বলেছি বলেই হয়তো নীলের মায়ের জেদ চেপে বসলো যে রূপের সঙ্গেই গিনির বিয়ে দেবে। তাই হোক তাহলে, লেটার ফেস দ্য মিউজিক। ওই বুঝুক ও কি করছে। আমার মনে হয় খুব বেশি দিন লাগবে না রূপকে চিনতে। তোর পার্সোনালিটির এই চেঞ্জটা আমার কিন্তু দারুণ লাগছে জানিস। লড়ে যা মেঘ। আর কে তোর পাশে আছে জানি না, কিন্তু আমি সব সময় তোর পাশে আছি। সেকেন্ড সেমিস্টারে মেঘরায় কে আছে? আমি কেন? হেডের ঘরে আপনাকে ডাকছে। হ্যালো গিনি। গিনি, গিনি আমি জানি তুমি এটা। আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি গিনি। তোমার নিঃশ্বাসের শব্দ আমি জানি। গিনি প্লিজ, গিনি প্লিজ কথা বল। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি জানি তো। কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু জানো না তুমি রূপ। কাল রাত থেকে আমি তো অন্তত তোমাকে 100টা ফোন করেছি। ভেবেছি তুমি অন্তত একবার আমাকে ঘুরিয়ে ফোন করবে, অন্তত একটা মেসেজ করবে। কিচ্ছু করনি তুমি রূপ, কিচ্ছু না। আমি সারাটা রাত জেগে কাটিয়ে, আর তুমি তুমি আমিও তো ঘুমাইনি। এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি আমি। কাল রাত আমরা দুজনেই জেগে আছি, আমরা দুজনেই কষ্ট পেয়েছি। কি বলবে বল? আগে তুমি বলো তোমার কি বলার আছে। তোমার যা যা বলার আছে আমি সব শুনবো। তোমার সব মিস কলের সব কথা আমি শুনতে চাই কিনা। কেন বলবো আর এখন? তুমি তো শুনতে চাওনি আমার কথা। গিনি আমি জানি তুমি খুব আপসেট হয়ে আছো। বিশ্বাস করো আমি না খুব ডেভাস্টেটেড হয়ে গেছিলাম। তোমার বাড়ি থেকে বেরিয়ে আমার মাথা কাজ করছিল না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। লজ্জায় আমি জাস্ট তোমার জেঠুমণি, মা, বাবা, কাকা সবার সামনে, মোস্ট ইম্পর্টেন্টলি তোমার দাদা ভাই, কিন্তু আমি কারোর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আমার না মনে হচ্ছিল শহর ছেড়ে এই সবকিছু ছেড়ে একেবারে অনেক দূরে চলে যাই। এই মানুষগুলোর সামনে আমি না আর কোনোদিনও এসে দাঁড়াতে পারবো না। বাহ, খুব ভালো, খুব ভালো কথা রূপ। তুমি চলে যেতে এখান থেকে, হ্যাঁ? আর একবারও ভাবলে না যে আমার কি হবে? সবার কথা বললে, বাপি, জেঠুমণি, জেঠিমণি, দাদা ভাই সবার কথা বললে, কিন্তু একবার মনে হলো তো যে গিনির কি হবে? একটাও ফোন ধরছো না তুমি। একবারও ভাবলে না না যে আমি একটাও ফোন ধরছি না, গিনির কি হবে? ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে এলাম, গিনি কি করছে এগুলো একবারও মাথায় এলো না না তোমার? এই ন্যাকা ন্যাকা কথা আর পারা যাচ্ছে না। ভেবেছি কিনি কাল রাত থেকে তো শুধু তোমার কথাই ভেবে যাচ্ছি আমি জানি তুমি বিশ্বাস করবে না। প্রথমে আমার ফোনটা সাইলেন্টে ছিল, তারপরে দেখলাম অনেকগুলো তোমার মিস কল। কিন্তু তোমার বাড়ি থেকে বেরিয়ে না আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি, বিশ্বাস করো। একবার ভেবেছি না পাহাড়ে চলে যাই, আর কোনো দিনও আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না। ঘেনি আমি কি করে তোমাকে বলবো হাউ মাচ আই লাভ ইউ? আমি কি করে তোমাকে বোঝাবো কাল সারা রাত আমি কি যন্ত্রণায় কাটিয়েছি, ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেরিয়েছি আমি। তুমি কাল রাতে বাড়ি ফেরোনি? না, বাড়ি ফিরিনি। কোথায় ছিলে তাহলে? কোথায় ছিলাম যদি বলি, ওয়াজ হ্যাভিং আ গুড টাইম উইথ গঙ্গা। ও এটা যেন আগুন ধরিয়ে দেয়। হ্যালো রূপ, কি হলো বলছো না কেন? কোথায় ছিলে কালকে সারা রাত? ছিলাম মানে ওই সারা রাত আমি গঙ্গার ধারে বসেছিলাম। ও গঙ্গা, আই কান্ট বিলিভ তোমার নাম এত কাজে লাগবে। তুমি ফোন রাখো,
এক্ষুনি সোজা বাড়ি ফেরো, বাড়ি ফিরে আমাকে ফোন করবে। গিনি, গিনি, আমি তোমার সঙ্গে মিট করতে চাই এক্ষুনি। না, এখন না। গিনি, আমি আজ তোমাকে মেঘের সব কথা বলবো। ফরগেট মেঘ, রূপ ওই বাড়ি থেকে চলে গেছে। কাল রাত্রিবেলা দাদাভাই ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি দাদাভাই ডিভোর্স ফাইলও করবে। যা, ওইটুকুতেই বর তাড়িয়ে দিল। ইস, ইনির ব্যাপারে আমার সব থেকে বড় ইনসেন্টিভটা। গিনি, গিনি, আমি কি কোনোভাবে ওদের মধ্যে অশান্তি আনলাম? ওদের কথা বাদ দাও না রূপ। আমি আজ বিকেলে তোমার সঙ্গে দেখা করব। আজ দেখা না হলে আমি মরেই যাব। আমিও গিনি, লাভ ইউ। এই চিঠিটা মেঘ জমা করেছে মিস্টার গাঙ্গুলি, ওর ক্লাসরুমে হ্যারাসমেন্ট নিয়ে। আপনার এই বিষয়ে কিছু বলার আছে? খুব সুন্দর গুছিয়ে লেখা চিঠি, ওয়েল কনস্ট্রাক্টেড। প্রফেসর গাঙ্গুলি, ব্যাপারটা কিন্তু সিরিয়াস, যথেষ্ট সিরিয়াস। আপনি কি অ্যাকসেপ্ট করছেন যে ক্লাসরুমে এরকম একটা ঘটনা ঘটেছে? চিঠিতে কোনো ঘটনার অত্যুক্তি নেই, তবে যে কোনো ঘটনারই দুটো পার্সপেক্টিভ থাকে, এটা তার একটা। সেটা অনেক পরের কথা প্রফেসর। প্রাথমিকভাবে আপনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকেন, আপনার ক্ষমা চাওয়া প্রয়োজন। ক্ষমা? কার কাছে? ইউনিভার্সিটির অথরিটির কাছে। আপনি তাদের ডেকোরাম ভেঙেছেন। প্রফেসর গাঙ্গুলি, আপনার সঙ্গে এরকম একটা বিষয়ে আমার কথা বলতে হবে সেটা আমি ভাবতেই পারিনি। আপনি মানসিকভাবে ঠিক অবস্থায় আছেন তো? আপনি বুঝতে পারছেন আপনার নামে মেঘ ক্লাসরুমে আননেসেসারি হ্যারাসমেন্টের কমপ্লেন এনেছে? আননেসেসারি না ম্যাডাম, আর হ্যারাসমেন্ট তো হয়নি। ইট ওয়াজ জাস্ট অ্যান ইনোসেন্ট কোয়ারি। এগেইন আপনি পার্সোনাল আর প্রফেশনাল এক করে ফেলছেন প্রফেসর। এটা আপনাদের পার্সোনাল স্কোর ঠিক করার জায়গা নয়। ম্যাডাম, উই ডোন্ট হ্যাভ এনিথিং পার্সোনাল এনিমোর। সবটাই ওই গুইয়ার্ডের মোড় হয়ে গেছে। বাজার, লোকজন, চেঁচামেচি। কিন্তু সেটা আপনাকে ক্লাসরুমে একজন স্টুডেন্টের সঙ্গে এরকম বিহেভ করা পারমিট করে না। আমি কিন্তু কোনো রকম খারাপ বিহেভ করিনি ম্যাডাম, হ্যারাসও করিনি, মিসবিহেভও করিনি। কিন্তু কমপ্লেন তো সেগুলোই আছে। ওই যে বললাম, পার্সপেক্টিভ। ফাইন, মেঘ আসছে, ওই বলুক আপনি কি করেছেন। আর সেখানেও যদি না মেটে, আমাকে কমিটি বসাতে হবে। ক্লাসের বাকি স্টুডেন্টের থেকে আমাদের সাক্ষ্য নিতে হবে, কারণ এই ইস্যুতে ইউনিভার্সিটির বদনাম আমি হতে দিতে পারি না। আমার জীবনের একটা চ্যাপ্টার না শেষ হয়ে গেল, জানো তো। আই এম সরি, আমি মেঘের জন্য আই এম সরি। এই যে নীল সরে আসছে মেঘের কাছ থেকে, এটা এটা কি করে ধরে রাখা যায়? মেঘকে কি করে নীলের কাছ থেকে দূরে রাখা যায়? ভগবান, মেঘের সঙ্গে তো ইউনিভার্সিটিতে বারবার মুখোমুখি হবে নীল। আর নীল যেরকম দুর্বল চরিত্রের ছেলে, ও আবার মেঘের দিকে অ্যাট্রাক্টেড হবে। আশ্চর্য, এই ছেলেরা মেঘের মধ্যে কি অ্যাট্রাকশন খুঁজে পায় কে জানে। ওই ইউনিভার্সিটিতেই ও নীলকে ফাঁসিয়েছিল নিজের গুড গার্ল ইমেজ দিয়ে, ভালো মেয়ে ইমেজ দিয়ে। সেটাই নীলকে ওর দিকে অ্যাট্রাক্ট করেছিল। নীল যতই বলুক মেঘ ওর লাইফে পাস্ট, সেটা কিন্তু না, ওর সাময়িক একটা রাগ কাজ করছে। সেটা ঠান্ডা হয়ে গেলেই ও আবার মেঘের দিকে ঝুঁকবে। ইউনিভার্সিটি ওখানেই ওরা আবার দুজনের কাছাকাছি চলে আসবে। গড, ওখানে আমি কি করে কিছু করব? আচ্ছা, ওই মৌসুমী আর পুনম, ওরা এখানে কিছু করতে পারে? না না, কিছু করতে পারে না।
মেঘের কাছ থেকে নীলকে দূরে ওরা কি করে রাখবে? না কিন্তু ওরা তো খবর দিতে পারে কি চলছে ওদের মধ্যে। আজ ওরা কিভাবে ফেস করলো একে অন্যকে আমি জানতে চাই। সেটাও তো আমাকে সিচুয়েশন বুঝতে হেল্প করবে। এই তুইও কি মেঘের কথাই ভাবছিস? হ্যাঁ রে। আরে ও কি করে জানলো বলতো? আর কেই বা ওকে বললো? এই শোন শোন, বলছে কি মরিদের ডাবল ক্রস করছে না তো? সেটা কেউ করবে? ও যা করেছে সেটা আমরা দুজনে জানি। আর ও যদি ডাবল ক্রস করতে চায় না, তাহলে আমরা ওর মুখোশ খুলে দিতে পারি। মরিদি যেটা করছে সেটা অস্বীকার করতেই পারে, কিন্তু কোনো প্রমাণ তো নেই আমাদের স্টেটমেন্ট ছাড়া। কিন্তু আমার ভয় লাগছে সেই পরীক্ষার দিন তো ও ছবি তুলে রাখেনি তো। এই ময়ূরদি, ময়ূরদি কি বলছিস মৌসুমি? কোনো না কোনো একটা কানেকশন আছে, আমি শিওর কিছু একটা চলছে। এখানে এখন কেউ নেই, ফোনটা তোর আর স্পিকারে দে। ময়ূরদি হঠাৎ কি মনে করে? এই তোমরা কেমন আছো? অনেকদিন কথাবার্তা নেই। ময়ূরদি, তোমার আজকে এই ফোনটা না খুব বাড়াবাড়ি রকমের কোইন্সিডেন্টালি আসা। মানে আজই মেঘ আমাদের থ্রেট দিল যে পরীক্ষার দিন যা হয়েছে সব প্রমাণ ওর কাছে আছে, আর আজই তুমি ফোন করলে। কি বললে? কি বলেছে মেঘ? বলেছে আমরা সেদিন কে কি করেছি ও পুরোটাই জানে, ওর কাছে ফুল প্রুফ আছে। সেসব কি করে হয়? এটা তো অসম্ভব। অসম্ভবের কি আছে বলো? তুমি যদি ওকে সবটা বলে দাও তাহলে তো সম্ভবই হয়। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমি বলে থাকলে আমি নিজে ফেসে যেতাম না? তাহলে বললো কেন কথাটা? জানলো কি করে এসব? এই শোনো, তোমরা না একদম টেনশন করো। ও কিচ্ছু জানে না, ওর কাছে কোনো প্রুফ টুফ নেই, ও জাস্ট ব্লাফ করছে। দেখো পরীক্ষার হলে তোমরা কে কোথায় বসেছিলে সেটা তো ও জানে, গেস করে হয়তো এটা বলেছে। দেখো ও তো একটা ইন্টেলিজেন্ট মেয়ে আফটার অল, তাই ও এই কথাটা বলেছে। দেখো ওর কথায় তোমরা এভাবে প্যানিক করো না, বললে ওর কাছে কোনো প্রুফ নেই, গ্যারান্টিড। ময়ূরদি, আমরা যদি ফাঁসি না তোমাকে নিয়েই কিন্তু ফাঁসবো। তোমরাও না। আমি কি বলছি বলো তো, তোমরা কেউ ফাঁসবে না। আরে ওর কাছে কিছু থাকলে ও কি সেটাকে নিয়ে এভাবে বসে থাকতো? সেটা সবাইকে দেখাবে না? শোনো, এসব বাজে প্যানিক তোমাদের মাথা থেকে বের করো। তোমাদের সঙ্গে আমার একটা কাজের কথা আছে। ময়ূরদি, আমি কিন্তু আর তোমার কোনো প্ল্যানে তোমার সঙ্গে নেই। উফ, মেঘটাই দুটোকে দিয়েছে বিগড়ে। কি করে যে লাইনে আনিয়ে দে। মৌসুমি, তোমাদেরকে কিছুতে থাকতে হবে। আমি কিছুতে থাকতে বলছি না, শুধু একটা কথা জানতে চাই আমি। দেখো আমি তো তোমাদের দুজনকে নিজের বন্ধু মনে করেছিলাম, ভেবেছিলাম আমার ওপর হওয়া অন্যায়গুলো তোমরাও ফিল করেছো, তাই তোমরা আমার পাশে দাঁড়িয়েছিলে। কি জানার আছে তোমার? আচ্ছা আমাকে একটা কথা বলবে, নীল আর মেঘের ইউনিভার্সিটিতে গিয়ে কি কোনো অশান্তি হচ্ছে ওদের মধ্যে? না মানে আনপ্লেজেন্ট কিছু? কেন বলো তো? না আসলে বাড়িতে তো ঝামেলা হয়ে গেছে তো, তাই আর কি আমার টেনশন হচ্ছে। ওখানে গিয়ে ওরা সবার সামনে কিছু না করে বসে। দেখো আমি শুধু নীলের সম্মান নিয়ে বাড়ির, তাই আমি আর কিছু জানতে চাই না। আমাকে শুধু একটা কথা বলে দাও, ওখানে আনপ্লেজেন্ট কিছু হয়নি তো? আজ সৌরনীল স্যার মেঘকে খুব খারাপভাবে ইনসাল্ট করেছে ক্লাসরুমে। মেঘ মনে হয় কোনো কমপ্লেন করেছে সৌরনীল স্যারের নামে। হোয়াট? মেঘ কমপ্লেন করেছে? তাও আবার নীলের এগেইনস্টে? কেন? হ্যাঁ, হেড দুজনকেই ডেকে পাঠিয়েছে। এর থেকে বেশি কিছু জানি না গো, রাখছি। আচ্ছা ওকে, ভেরি গুড। মেঘ যদি নীলের নামে কমপ্লেন করে সেটা নীলকে আরো খেপিয়ে দেবে, আর সেটা ওদের আরো
কিন্তু আমিও সব ঘটনার থেকে এত দূরে থাকলে তো চলবে না। আমাকে নীলের সামনে ভিজিবল থাকতে হবে। আমাকে যে করে হোক ও বাড়িতে যাতায়াত রাখতে হবে। কি করে কি? রাইট, मेरे दो अनमोल रतन। মে আই কাম ইন ম্যাডাম? ভেতরে এসো। বসো। ইটস ওকে ম্যাডাম, আই এম ফাইন। ওকে, বলো তোমার কি বক্তব্য? ম্যাডাম, আমার ওটাই বক্তব্য যেটা আমি চিঠিতে লিখেছি। আমি মিস রায় হব নাকি মিসেস গাঙ্গুলি হব নাকি শুধুই মেঘ হব সেটা আমার পার্সোনাল চয়েস। আমি এক্সপেক্ট করব এই ইউনিভার্সিটির বাকি স্টুডেন্টদের মতনই আমাকে ট্রিট করা হোক। সেটা নিয়ে তো কারোর কোনো প্রশ্ন বা কিউরিওসিটি থাকতে পারে না, বা সেটা নিয়ে কেউ আমাকে পোকও করতে পারে। আমার ক্লাসের মৌসুমীকে তো মিস চ্যাটার্জি বলে ডাকা হয় না, বা নবনীতাকে তো মিসেস দত্ত বলে ডাকা হয় না, তাহলে ম্যাডাম আমাকে কেন? ওয়েল মেঘ, আমার একটা রিকোয়েস্ট আছে। তোমাদের দুজনের একটা পার্সোনাল সম্পর্ক আছে, আর সেই সম্পর্কের কারণেই ম্যাডাম আমি এটা এক্সপেক্ট করব এখানে পার্সোনাল আর প্রফেশনাল আলাদা রাখা হবে। আর আপনি যে ব্যক্তিগত সম্পর্কের কথা বলছেন সেটা এখন আর নেই, সেটা পাস্ট ছিল, এটাই এখনকার সত্যি। আর ম্যাডাম, কাজেই যে সম্পর্কটা এখন আর নেই সেটার কথা মাথায় রেখে প্লিজ কোনো ডিসিশন নেবেন না।